নমস্কার দর্শক, সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত। আমরা আজকে হবু ছাত্ররা, যারা হবু শিক্ষক, যারা দীর্ঘদিন ধরে রাস্তায় বসে আছেন, আজকে 1080 দিনের ওপর হয়ে গেছে তারা রাস্তায় বসে আছেন। আমরা সেইখানে সেই মঞ্চে উপস্থিত হয়েছি। আমরা জিজ্ঞেস করব প্রথম প্রশ্ন, যেটা হচ্ছে গত 26 তারিখে আপনারা ঘোষণা করেছিলেন, একটা কড়া ঘোষণা করেছিলেন, সেইটার এখন পর্যন্ত সরকার থেকে আপনাদের কাছে কোনো কিছু কি এসছে বার্তা? দেখুন, আমরা 26শে ফেব্রুয়ারি কলকাতা প্রেস ক্লাবে আমরা ঘোষণা করেছিলাম, আন্দোলনের পুরো সারসংক্ষেপ তুলে ধরেছিলাম, আমাদের সঙ্গে কি বঞ্চনা করা হয়েছে, আমরা কতদিন বঞ্চিত সেটা তুলে ধরার পর আমরা বার্তা দিয়েছিলাম সরকারকে। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো রকম সদর্থক বার্তা পাওয়া যাচ্ছিল না। তাই আমাদের পক্ষ থেকে আমরা আগামী দিনে চরম প্রস্তুতি নেওয়ার যে বার্তা আমরা ঘোষণা করেছিলাম, তারপর পরেই বিকাশ ভবনে বৈঠক হয় এবং সেই বৈঠকে শিক্ষামন্ত্রী ছিলেন, কুণাল ঘোষ ছিলেন এবং বিভিন্ন আধিকারিকরা ছিলেন। সেখান থেকে তারা একটা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন, দ্রুত আইনি জট কাটিয়ে বঞ্চিত চাকরি প্রার্থী 5578 জন চাকরি প্রার্থী যারা বঞ্চিত হয়েছে নবম থেকে দ্বাদশ স্তরের, তাদের নিয়োগের জন্য প্রস্তুতি অলরেডি শুরু করে দিয়েছেন এবং কোর্টে গিয়েও এবং সেই ধরনের যারা বঞ্চিত হয়েছে তাদের পক্ষে সওয়ালের জন্য আশ্বাস আমাদের দিয়েছেন। তাই আপাতত আমরা চাইছি যে দ্রুত নিয়োগ হোক। আমাদের দেওয়ালে পিঠ থেকে যাওয়ার জন্য আমরা কিন্তু বাধ্য হয়েছিলাম। বারবার বাধ্য বসু আমাদের আইনি জট কাটিয়ে নিয়োগের আশ্বাস দিলেও কোন সময়ের মধ্যে আমাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে সেটা স্পষ্ট করেননি। এখনো পর্যন্ত সেই সিদ্ধান্ত সরকারের তরফ থেকে যদিও আমরা পাইনি, তবুও একটা কথা বলবো, যেহেতু তেনারা আশ্বাস দিয়েছেন যে খুব দ্রুত আইনি জট কাটিয়ে নিয়োগ প্রক্রিয়া শুরু করার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন, সেহেতু বৈঠকগুলো দেখার পরে আমাদের মোটামুটি যেটুকু আমরা বুঝতে পেরেছি যে সরকারকে আরেকটু আমরা টাইম দিচ্ছি, যাতে এই সময়ের মধ্যে সরকার সমগ্র বিষয়টা গুছিয়ে নিয়ে লোকসভা নির্বাচন 2024-এর আগেই আমরা নিয়োগপত্র চাই। তাই আমরা চাইছি যে নির্ঘণ্ট প্রকাশ হবে 2024 লোকসভা নির্বাচনের যে নির্ঘণ্ট প্রকাশ হবে, সেই নির্ঘণ্ট প্রকাশের আগে আমাদের নোটিফিকেশনটা প্রকাশ করা হোক এবং কাউন্সিলিং প্রক্রিয়া শুরু করে দেওয়া হোক। নবম থেকে দশমের ক্ষেত্রে 3010 জন বঞ্চিত চাকরি প্রার্থী এবং একাদশ দ্বাদশের ক্ষেত্রে 2568 জন চাকরি প্রার্থী, সব মিলিয়ে 5578 জন বঞ্চিত চাকরি প্রার্থীদের যে নিয়োগ, সেই নিয়োগের জন্য আমরা কাউন্সিলিংটা দ্রুত চাইছি এবং লোকসভা নির্বাচনের আগে আমাদের নিয়োগপত্র দিয়ে বিদ্যালয়গুলিতে পাঠানোর জন্য সরকারের কাছে আমরা কাতর আবেদন রাখছি। কারণ এইভাবে তো চলতে পারে না, একটা সমাধান সূত্র তো অবশ্যই বের করতে হবে। আমরা 1086 দিন ধরে ধর্নারত একটা সরকার, তার তো দায়িত্ব থাকে এতগুলো ছেলে মেয়ে যারা বঞ্চিত হয়েছে, এটা সরকার অবগত এবং অবগত বলেই তারা সুপার নিউমারি পোস্ট তৈরি করে বঞ্চিত প্রার্থীদের, বিশেষ করে 5578 জন নবম দ্বাদশের প্রার্থীদের নিয়োগের যে আশ্বাস দিয়েছিলেন এবং সেই পথে অগ্রসর হচ্ছিলেন। যদিও এটা কোর্টে আইনি মামলার যে পড়ে গিয়েছে এরকমই কথা সরকার তরফ থেকে বলেছিলেন, কিন্তু আমরা বলি যে বঞ্চিত চাকরি প্রার্থীদের নিয়োগের ক্ষেত্রে কোনো রকম মানে আইনি জটিলতা নাই। সরকার যদি মনে করে তাহলে প্রয়োজনে কোর্টের সঙ্গে কথা বলে এই বঞ্চিত চাকরি প্রার্থীদের নিয়োগের জন্য মানে সিস্টেমটা ওপেন করা যায়। যেহেতু একটা সিস্টেমের মধ্যে একটা অবৈধ সংক্রান্ত যে কেস, বিশেষ করে অবৈধভাবে যারা নিয়োগ পেয়েছিলেন তাদের সংক্রান্ত যে কেস আছে বা কেস চলছে হাইকোর্টে, এবং যারা বঞ্চিত হয়েছে এখনো পর্যন্ত নিয়োগ পায়নি, এই দুটো ম্যাটার কিন্তু সম্পূর্ণ আলাদা, একে অপরের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত যুক্ত নয়। তাই আমরা মনে করি যেহেতু 5578 জন যারা এখনো পর্যন্ত নিয়োগটাই পেল না, তাদের নিয়ে আইনি জটিলতা নেই। সরকার আইনের সঙ্গে কথা বলুক, বিচার ব্যবস্থার সঙ্গে কথা বলে দ্রুত 5578 জনের নিয়োগের প্রস্তুতি শুরু করে দেয় এবং লোকসভা নির্বাচনের আগে আমাদের নোটিশ দিয়ে কাউন্সিলিং করিয়ে আমাদের বিদ্যালয়ে নিয়োগপত্র দিয়ে পাঠানোর সুব্যবস্থা করুক, এটুকু আমরা চাইছি। দাদা, আপনার কাছে যেটা আমার সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে আপনাদের এই মঞ্চে প্রচুর বিরোধী দলেরাও এসছে প্রচুর, এমনকি তৃণমূলের পক্ষ থেকেও কুণাল ঘোষ এসছে, বারবার আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে। কলকাতা হাইকোর্টের সব থেকে গুরুত্বপূর্ণ বিচারপতি মাননীয় অভিজিৎ গাঙ্গুলি, তিনিও আপনাদের হয়ে অনেক কিছু করার চেষ্টা করেছিলেন। বর্তমানে তিনি এখন কোর্ট থেকে তিনি রিটায়ার দিচ্ছেন, রেজিগনেশন দিচ্ছেন, শোনা যাচ্ছে কোনো একটা দলে তিনি জয়েন করবেন। এতে আপনাদের অসুবিধা হবে না? একটা ক্ষতি হয়ে যাবে না? অবশ্যই। উনি যেভাবে শুরু করেছিলেন সেভাবে শেষটা করলেন না, উনি মাঝপথে যেভাবে ছেড়ে চলে গেলেন, তাতে করে আমাদেরকে আরো হতাশার মধ্যে ফেলে গেলেন। আমার ব্যক্তিগতভাবে মনে হয় ওনার উচিত ছিল যে সমস্যাটার সমাধান করতে উনি প্রস্তুত হয়েছিলেন, সেই সমস্যাটার সমাধান কেন করলেন না, এটা আমাদেরকে প্রচণ্ড আশাহত করেছে।
তাই ব্যক্তিগতভাবে আমি মনে করি যে ওনার উচিত ছিল এই মামলাটা নিষ্পত্তি করে উনি পদত্যাগ করতে পারতেন। যদি পদত্যাগ করার ইচ্ছাই ছিল তাহলে অন্ততপক্ষে এই মামলাটাকে উনি নিষ্পত্তি করেই পদত্যাগ করতে পারতেন। কোনো ডাক্তারকে আজ পর্যন্ত দেখিনি অপারেশন টেবিলে কাউকে অর্ধেক অপারেশন করে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে যেতে, কিন্তু বিচারপতিকে দেখলাম যে আমাদের কেসটাকে যদি অপারেশনের মতো ধরা হয় তাহলে অর্ধেক অপারেশন করে উনি পালিয়েছেন। আমরা কিন্তু ওই কাটা অবস্থায় ছটফট করছি। প্রচুর বিরোধীরা এসছেন আপনাদের মঞ্চে, মানে আমরা যতদূর দেখেছি কেউ বাদ নেই যে আপনাদের মঞ্চে আসেনি। আচ্ছা, আপনার মনে হয় এনারা সঠিকভাবে যদি বিরোধিতা করতেন তাহলে এতদিন আপনাদের বসে থাকতে হতো? দেখুন, তাদের ব্যাপারটা আমরা সেভাবে বলবো না, তবে আমাদের যেহেতু এখনো পর্যন্ত নিয়োগ হয়নি সেহেতু সর্বপ্রথম আমরা দায়ী করব সরকারকে। কারণ যারা ক্ষমতায় আছে তারা নিয়োগ দিলে বিরোধীদেরকে তো আর এখানে আসতেও হতো না, বা বিরোধীদের খুব একটা ভূমিকা এই নিয়োগের ক্ষেত্রে আছে বলে আমার মনে হয় না। তাই বিরোধীরা এখানে ফ্যাক্টর নয়, এখানে আসা যাওয়াটা কোনো ব্যাপার নয়। আমরা বঞ্চিত, সেটা প্রমাণিত হয়ে গেছে। তাহলে বঞ্চিতদেরকে সরকার নিয়োগ দিলে এই সমস্যাটার সমাধান হয়ে যায়। তার সঙ্গে বিরোধীদের কোনো সম্পর্ক আছে বলে আমার মনে হয়। লোকসভার আগে দাদা বলছে যে নোটিফিকেশন করে আমাদেরকে চাকরি দিই, কতটা আপনি বিশ্বাস করছেন? দেখুন, কিছুদিন আগে আমরা কোর্টে যেটা দেখেছিলাম যে কোর্টে বলা হয়েছিল যে যদি এবার কেউ বলে যে কোর্ট নাকি এই নিয়োগ আটকে রেখেছে তাহলে তার বিরুদ্ধে আমি স্টেপ নেবো। তাহলে আইনত কোনো রকম নিয়োগ হওয়ার ক্ষেত্রে বাধা নেই। তাহলে নিয়োগ করবে কে? দপ্তর নিয়োগ করবে, অর্ডার লাগবে সরকারের, সরকার দপ্তরকে অর্ডার দিলেই আমাদের নিয়োগ হবে। এক্ষেত্রে এই লোকসভা ভোটের আগে নিয়োগ হওয়াটা কোনো ব্যাপারই নয়, একটা ইজি ব্যাপার। যদি ইচ্ছা থাকে নিয়োগ করার তাহলে দুদিনকার ব্যাপার। কারণ চেয়ারম্যানের সঙ্গে বিভিন্ন সময় সাক্ষাৎ করে জানতে পেরেছি উনি সবকিছু রেডি করে রেখেছেন, কিন্তু উনি তো আর ডিসিশন মেকার নয়। ডিসিশন মেকিং হয়ে যদি ওনার কাছে মানে নির্দেশ আসে তাহলে উনি একদম দুদিনের মধ্যে নিয়োগ করে দেবেন। সবকিছু রেডি হয়ে আছে, শুধুমাত্র সিগন্যালের অভাব। সেই সিগন্যালটা দেবে সরকার, এবং সেটা সরকার মারফত শিক্ষা দপ্তর অর্থাৎ বিকাশ ভবন হয়ে আচার্য সদনে আসে। সেটা আসছে না বলে আমাদের নেওয়া হচ্ছে না, সেটা দুদিনকার ব্যাপার। তো সেটা আটকাচ্ছে কোথায়, মানে কেন দিচ্ছে না, কেন, কি মনে হচ্ছে? দেখুন, এই বিষয়টা আমাদের কাছেও মানে এই প্রশ্নটা, আপনার প্রশ্নটা আমাদের কাছেও কৌতূহল, যে আমরা এখনো পর্যন্ত এটা বুঝতে পারিনি যে আটকাচ্ছে কে। বিকাশ ভবন গেলে বলে সরকার আটকিয়েছে, সরকারের কাছে বার্তা পাঠালে বলে আমরা সব করে পাঠিয়ে দিয়েছি। আবার যদি আমরা আচার্য সদনে আসি বলে আমার কাছে তো শিক্ষা দপ্তর থেকে কোনো অর্ডার আসেনি এখনো পর্যন্ত। মানে আমরা এই সূর্যের চারিদিকে যেমন পৃথিবী আবর্তন করে, এইভাবে আমরা বিভিন্ন অফিসগুলোতে এই বিগত 5-6টা বছর ধরে এইভাবে আবর্তন করছি। যার কাছে যাই সে দায়টা আরেকজনের কাছে ঠেলে দেয়। আলটিমেট এই দায়টা আমার মনে হয় সরকার নির্দেশ দেবে শিক্ষা দপ্তরকে, শিক্ষা দপ্তর অর্ডার করে চেয়ারম্যানের কাছে পাঠাবে আচার্য সদনে, আমাদের নিয়োগ হবে। একটা কমন জিনিস, ইজি জিনিস, সেটাকে নিয়ে মিথ্যা বলে আমাদেরকে এতদিন ধরে ঘোরানো হচ্ছে। না, অ্যাকচুয়ালি চাকরি তো চুরি হয়েছে, সেখানে আপনাদের দেবে কিভাবে? মানে এইটাই কিন্তু বারবার করে সাধারণ মানুষের কাছে বার্তা যাচ্ছে যে অ্যাকচুয়ালি যাদেরকে চাকরি দেওয়া হয়েছে তারা চাকরি পেয়েছে চুরি করে। এবার তাদের থেকে চাকরিটা যদি কেড়ে নেওয়া হয় তাহলে তো পশ্চিমবঙ্গে একটা বড় রাইট লেগে যেতে পারে। দেখুন, তাহলে আবার আমি বলবো, ধরুন একটা উদাহরণ দিচ্ছি, আপনার একটা ব্যাগ চুরি হয়েছে, চোরকে ধরা হয়েছে, তাহলে যার ব্যাগ তাকে তো ব্যাগটা ফেরত দিতে হবে। তাতে করে একদম। পশ্চিমবঙ্গে কি অশান্তি হবে? তাহলে যার ব্যাগ, তার ব্যাগটা চুরি করেছে যে, বরঞ্চ তাকেই প্রোটেক্ট করা হচ্ছে যে না না তুমি ঠিক করেছো, চুরি করেছো, তুমি ব্যাগটা নিয়েই থাকো। আর যার ব্যাগটা, সে ছটফট করছে যে আমার প্রাপ্য ব্যাগটা আমাকে দেওয়া হোক। তাহলে এখানে সমস্যার সমাধান কিভাবে হতে পারে? যার ব্যাগটা তাকে তো ফেরত দেওয়া উচিত, না চোরকে প্রোটেক্ট করা উচিত? নিশ্চয়ই চোরকে নয়। তাহলে পশ্চিমবঙ্গে আমার মনে হয় না যে কটা লোক দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের যদি চাকরি চলে যায় পশ্চিমবঙ্গে কোনো দুর্ঘটনা ঘটবে না। পশ্চিমবঙ্গের মানুষ সূর্য পূর্ব দিকে ওঠা দেখবে আর পশ্চিম দিকে অস্ত যাওয়া দেখবে, এতে কোনো দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনা। সুদীপ দা, আপনাকে যেটা বলবো যে অ্যাকচুয়ালি আপনারা যেটা ঘোষণা করেছেন এবং সুদীপটা এখন যেটা বলছে, যদি লোকসভা ভোটের আগে, মানে আমাদের যা মনে হচ্ছে, আমরা ব্যক্তিগত লেভেলে সংবাদ আবির্ভাব থেকে যেটা দেখতে পাচ্ছি চোখের সামনে, যে লোকসভার আগে কিছু করবে আমাদের ঠিক মনে হচ্ছে না। আমরা আপনাদের সরাসরি বলছি, যদি সেটাই হয়, আমাদের যে সূত্র থেকে আমরা জানতে পারছি সেটাই যদি ঠিক হয়, তাহলে আপনারা কি পদক্ষেপ নেবেন? দেখুন, আমরা তো প্রায় মৃতপ্রায়। আমাদের সেই 2016 থেকে 24 8টা বছর আমাদের জীবন থেকে চলে গেছে, যে প্রত্যেকটা মুহূর্ত কিন্তু যন্ত্রণাময় মুহূর্ত। শুধুমাত্র আমরা শারীরিক দিক থেকে বেঁচে আছি, কিন্তু মানসিক দিক থেকে পুরোপুরি
একদম অর্ধ মৃত প্রায়। তো সেই অবস্থা থেকে আমরা এটাই সিদ্ধান্ত নিতে পারি, যদি আমাদের হয় চাকরি না হয় মৃত্যু, এটাকে আমাদের বেছে নিতে হবে। তাই গত 26শে ফেব্রুয়ারি যে দিনক্ষণ আমরা ঘোষণা করেছিলাম, সেটাকে আমরা একটু সরকারের সঙ্গে সহমর্মিতার দিকে এগোতে চাইছি। আমরা আর কিছুটা সময় দিয়ে আমাদের যে সরকারি যে পদক্ষেপ, সেটা আলোচনা বা পরামর্শের মাধ্যমে আমাদের নিয়মটা যাতে সুষ্ঠুভাবে পরিসমাপ্ত করতে পারে, তার জন্য একটু সময় দিচ্ছি আমরা। তারপরে আমরা একেবারে চরমতম পর্যায়ে আমরা এগিয়ে যাব। প্রদীপদা, যেটা আপনাকে বলবো সেটা হচ্ছে, আপনারা যেটা বলেছিলেন আমরা সেটা সংবাদ মাধ্যমে তুলে ধরেছিলাম, এবং সেখানে প্রচুর মানুষ আছে যারা বিদগ্ধ মানুষ, তারা কমেন্টস করেছিলেন। তারা বলছেন যে এইটা শেষ পথ নয়, মানে আপনারা যে পথটা বলছেন এটা শেষ পথ নয়, বিকল্প কোনো পথ বলছেন খুঁজুন, যেটা দিয়ে সরকারকে চাপ সৃষ্টি করে আপনারা পেতে পারেন চাকরি, কারণ সরকার এমনি এমনি চাকরি আপনাদের দেবে না, এটা তারা বলছে। আপনি কি মনে করছেন? দেখুন, আমাদের চাপ দেওয়ার মতো সমস্ত আন্দোলনে আমরা অলরেডি করেছি। এই যে 2016 সালের পর থেকে 2024 সাল, এই দীর্ঘ যে লড়াই লাগাতারভাবে আমরা করে আসছি, সেই লড়াই আপনারা জানেন 2019 সালে কলকাতা প্রেস ক্লাবের সামনে 29 দিনের টানা অনশন, তারপরে 2021 সালে উন্নয়ন ভবনের সামনে 187 দিনের গণ অবস্থান, আবার গান্ধী মূর্তির পাদদেশে আমরা এখন 1086 দিন ধর্নারত অবস্থায় রয়েছি। এটা গেল অবস্থান, অনশন, এই ধরনের ঘটনা। কিন্তু রাস্তার মিছিলে যদি বলেন, প্রাক্তন শিক্ষামন্ত্রী যিনি জেলে রয়েছেন, তার বাড়ির সামনে বেশ কয়েকবার আমরা অবস্থান বিক্ষোভ দেখিয়েছিলাম, যে সময় উনি শিক্ষা পদে ছিলেন। তারপরে আমরা মুখ্যমন্ত্রী বাড়ির সামনে কালীঘাটে বেশ কয়েকবার অবস্থান বিক্ষোভের জন্য নেমেছিলাম। আমরা নবান্ন অভিযান করেছিলাম, শিয়ালদাহ থেকে ধর্মতলা আমরা বেশ কয়েকবার বড় ধরনের প্রোগ্রাম নিয়েছিলাম, মিছিল, মহামিছিল। আমরা মৃত্যুর কার্নিভাল করেছিলাম। আমরা সব কিছু করে সরকারকে অবগত করেছি, এবং সরকার এটা নিজে অবগত হয়েছে এই সময় এসে যে আমরা বঞ্চিত। আর বঞ্চিত বলেই তারা 5578 জন নবম থেকে দ্বাদশ স্তরে বঞ্চিত চাকরি প্রার্থীদের নিয়োগের জন্য সুপারনিউমারি পোস্ট তৈরি করে নিয়োগের আশ্বাস দিয়েছেন। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চাইবো, সরকার যেহেতু অবগত হয়েছেন বিষয়টি, তাই আমাদের সঙ্গে এভাবে আর খেলা করবেন না। আমরা যেহেতু বঞ্চিত, সাধারণ ঘরের ছেলে মেয়ে, আমাদের ন্যায্য চাকরি, সেই ন্যায্য চাকরিটা দ্রুত সরকারের হস্তক্ষেপ ছাড়া হয় না। সরকার যদি চাকরিটা দ্রুত দেয়, তাহলে এটা কোনো জায়গা আটকাবে বলে আমরা মনে হয় না। তাই আমরা চাইছি সরকার আন্তরিকভাবে আমাদের চাকরিটা দেয়। শিক্ষামন্ত্রী পার্থ বসু, কুণাল ঘোষ, তিনারা বারবার বলেছেন যে সরকার নাকি বঞ্চিত চাকরি প্রার্থীদের প্রতি সহানুভূতিশীল। রাজ্য সরকার বঞ্চিত চাকরি প্রার্থীদের পাশে রয়েছেন। যদি সত্যিই থাকেন তাদের কথা অনুযায়ী, তাহলে আমাদের সঙ্গে এরকম কেন খেলা চলছে? আমাদের জীবনগুলো নিয়ে এইভাবে কেন আমাদেরকে যন্ত্রণায় ছটফট করানোর জন্য মানে ব্যবস্থা করাচ্ছে, এবং পাশাপাশি আমাদেরকে কেন মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে? আমরা যে প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে আত্মহননের যে সিদ্ধান্ত আমরা ঘোষণা করেছিলাম, বড় বাধ্য হয়ে করেছিলাম, পিঠ আমাদের দেওয়ালে থেকে যাচ্ছে। কোনোভাবে সরকার আমাদের ভূক্ষেপ করছে না আমাদের নিয়োগের বিষয় নিয়ে। তাই আমরা সরকারের চরমতম বার্তা দিয়েছিলাম, যাতে সরকার যদি চাকরিটা না দেয়, তাহলে আমাদের বেঁচে থাকার কোনো মানে দেখতে পাচ্ছি না, স্বপ্ন দেখতে পাচ্ছি না। আমাদের স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গেছে। আমরা আমাদের জীবনের যে ক্যারিয়ারে তৈরি করার জন্য যে বয়সটা, সেই 5 থেকে 7টা বছর, যে বয়সে প্রত্যেকটা যুবক যুবতী স্ট্যান্ড করে, সেই বয়সটা আমাদের জীবন থেকে কেড়ে নেওয়া হয়েছে। সেই বয়স আমাদের চলে গেছে। পাশাপাশি এখানে বসে আমরা যে বাড়ি থেকে আসা যাওয়া করি, বহু আর্থিক মানে ক্ষতি আমাদের হয়ে গেছে। আমরা 5 থেকে 7 বছর আগে আমরা নিয়োগটা পেতাম, আমরাই ছিলাম যোগ্য চাকরি প্রার্থী, আর আমাদের সঙ্গে এই বঞ্চনা। আমরা 5 থেকে 7 বছর ধরে ক্ষতিগ্রস্ত। আমরা তো স্কুলে চাকরি করলে আমাদের বেতন ঢুকতো, সেই বেতন তো আমাদের তো সরকার বা কোর্ট ফিরিয়ে দিবে না। তাহলে আমরা যে ক্ষতিগ্রস্ত, সব কিছু মাথায় রেখে অন্তত আমাদের নিয়োগটা শুরু করুন। আমরা হয়তো আগামী দিনে নিয়োগটা পাওয়ার পর যেটুকু স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্ন হয়তো পূরণ হবে না, তবুও আমরা কিন্তু যেন বেঁচে থাকার যে আগামী দিনের স্বাদ, সেটা যেন না হারিয়ে ফেলি। এটা আমরা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর কাছে আপনাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা বার্তাটা পাঠাচ্ছি, একটু তুলে ধরার জন্য আমরা অনুরোধ করছি। আমাদের এই বিষয়টি আমরা অতি মর্মাহত, অতি অসহায়, যেন রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে হস্তক্ষেপ করে 2024 সালের লোকসভা নির্বাচনের আগে আমাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে বিদ্যালয়গুলিতে পাঠানোর সুব্যবস্থা করে দেন, শুধু আবেদন করছি। একদমই তাই। দর্শক, আপনাদের সামনে যেটা তুলে ধরছি, যে এই যারা হবু শিক্ষক, যাদের স্বপ্ন অনেকটাই ভেঙে গেছে, কিন্তু তারপরেও তারা সরকারের কাছে এখনো আশা করছেন, সরকারের প্রতি আশাবাদী যে আগামী লোকসভার আগে অ্যাটলিস্ট আজ যাই হোক এনাদেরকে নিয়োগের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু করে দেবে। এই আশ্বাস রেখেই এনারা কিন্তু এখনো বুক বেঁধে
বসে আছেন এই রাস্তার ধারে এই গরমের মধ্যে। দর্শক, আপনাদের যদি কোনো কমেন্টস করার থাকে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ আবির্ভাবে। আমার নাম বিশ্বজিৎ পাল, সংবাদ আবির্ভাবের জন্য।